আমন্ত্রণ ২১-এর রাতে আমাদের আজকের বিষয় যদি তবে সমীকরণের রাজনীতি। আমাদের সঙ্গে উপস্থিত আছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা হাবিবুর রহমান হাবিব। আপনাকে স্বাগত জানাচ্ছি। সঙ্গে আছেন গণমাধ্যম কর্মী ও রাজনীতি বিশ্লেষক ডাক্তার আব্দুল তুষার। আপনাকেও স্বাগত জানাচ্ছি। আমাদের আজকের বিষয় যদি তবে সমীকরণের রাজনীতি। আমি হাবিব ভাইকে দিয়েই প্রথমে শুরু করতে চাই। একটি বিষয়, নির্বাচন কবে হবে সে বিষয়ে অনেক আলোচনা ছিল। সম্প্রতি লন্ডনের যে বৈঠক ছিল প্রধান উপদেষ্টা এবং তারেক রহমানের সঙ্গে, সেই বৈঠকের পরে অনেকটা সেই অনিশ্চয়তা কেটে গেছে, অনেকটা স্বস্তির খবর আমরা পাচ্ছি। এর সঙ্গে আরেকটি বিষয় আছে, প্রধান উপদেষ্টা একটি কথা বলেছেন, যদি সম্ভব হয় সেক্ষেত্রে নির্বাচন হতে পারে ফেব্রুয়ারির প্রথম দিকে। আপনি কি বলবেন যে যদি সম্ভব হয় এটার পেছনে কি আসলে কোনো আশঙ্কা আছে, বা এই সময়ের মধ্যে সংস্কার বা বিচার দৃশ্যমান কোনো কিছু হবে না, এরকম কোনো কিছু? আপনাকে ধন্যবাদ। আপনার মাধ্যমে ২১ টেলিভিশনের দর্শক শ্রোতা বিভিন্ন দেশ থেকে যারা দেখছেন তাদের সশ্রদ্ধ সালাম। বিজ্ঞ সমালোচক ডক্টর আব্দুল তুষারকে ধন্যবাদ, শুভেচ্ছা। আসলে লন্ডনে যে বৈঠকটি হয়েছে আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে প্রধান উপদেষ্টা, অনুষ্ঠানের মধ্যে যেটা আমরা দেখেছি যে আন্তরিকতার যে ছাপটা আমরা দেখেছি, তাতে আমি বিশ্বাস করি এবং আমি আশাও করি এবং এটা উচিত যে ফেব্রুয়ারির ভিতরে যদি তবে যাই থাক না কেন তার ভিতরে নির্বাচনটা অনুষ্ঠিত হবে আশা করি এবং হওয়া উচিত। যদি তবে উনি বলেছেন কিছু সংস্কার, কিছু বিচার, এই সমস্ত নিয়ে কোনো ধরনের যদি সংকট সৃষ্টি না হয়, এই ক্ষেত্রে উনি এটা বলেছেন। আমি আশা করি যে সব কিছু শেষমেশ সুন্দরভাবে সমাধান হবে এবং নির্বাচন হবে এবং হওয়ার দরকার। এই কারণে যে এখন বাংলাদেশ যেভাবে চলছে বাস্তবিক অর্থে, যে বর্তমান মানে আমাদের ইন্ডিয়ান গভর্নমেন্টের যিনি প্রধান উপদেষ্টা, সারা পৃথিবীব্যাপী তার একটা আলাদা অবস্থান আছে বা তাকে সম্মান করে বা সমাদৃত। কিন্তু যেহেতু নির্বাচিত সরকার দেশে নেই এবং দেশ কোন পথে যাবে, কবে নির্বাচন হবে, এরকম অনিশ্চয়তা আছে বিধায়ী এই যে বড় একটা সাবমিট হয়ে গেল, বিভিন্ন দেশ থেকে বড় বড় দেশ আসলে উন্নয়নশীল দেশগুলো, তারা উন্নত দেশগুলি আসলে বাংলাদেশ ইনভেস্ট করবে বলে আজ পর্যন্ত কিন্তু তারা কোনো ধরনের কোনো বলছেন না কেউ যে আমরা করবো, কারণ তারা বলেছেন করবে, কিন্তু এই অনিশ্চিত অবস্থায় কেউ আসবে না। তো সেই জন্য বলি, দেশকে বাঁচাতে হলে, দেশের অর্থনীতিকে বাঁচাতে হলে, দেশের জিডিপি বাড়াতে হলে অবশ্যই একটা নির্বাচন হতে হবে। জি, সেটি তো অবশ্যই। আমি একটু আপনার সঙ্গে একটু করতে চাই, যোগ করতে চাই। আপনারা একসময় বলেছিলেন যে সংস্কার করতে এত দীর্ঘ সময় কেন লাগবে, সেই জায়গা থেকে আপনারা সরে আসছেন। আপনারা বলছেন যে ডিসেম্বরেই নির্বাচন হতে হবে, সেখানে ফেব্রুয়ারিতে চলে গেছে। না, আপনাদের সেই বক্তব্য থেকে আপনারা কেন? না, আমরা তো দেশের মানুষ দেশের ভালো কিছু চাই। এখন ডিসেম্বরের নির্বাচন আমরা চেয়েছি, ফেব্রুয়ারির মধ্যে একটা নির্বাচন হওয়ার কথা, ফেব্রুয়ারির মধ্যে প্রথম সপ্তাহের মধ্যে। তো সেটা তো ডিসেম্বরেও হতে পারে, সেটা জানুয়ারিতেও হতে পারে, সেটা ফেব্রুয়ারির মধ্যে প্রথম সপ্তাহ দ্বিতীয় সপ্তাহতেও হতে পারে। তো সব সম্ভাবনা তো রয়েছে, যদি সব কিছু গোছগাছ হয়ে যায় তো জানুয়ারিতে করতে পারে, ডিসেম্বরে করতে পারে। এমন তো বলে নাই যে এর মধ্যে বলছে, সেহেতু এখানে একটা জায়গা রয়ে গেছে। তো একটা জিনিস অবশ্যই আমরা বলবো যে আগে যেটাই উনি বলুক না কেন, বিশেষ করে জাপানে গিয়ে যখন উনি বলেছেন একটা কথা যে একটি দল ছাড়া আর কেউ নির্বাচন চায় না, পরবর্তী সময় কিন্তু এখান থেকে উনিও সরে গেছেন। তো দেশের স্বার্থে এখন টাইম 1 মাস 15 দিন 1.5 মাস এগুলি আপনার যদি আকপিস হয়, তাহলে এটা খুব বড় ধরনের কোনো একটা যে পরাজয় হয়ে গেল বা আমি যদি সমর্থন করতে হতো আমি জয়ী হয়ে গেলাম, এই চিন্তা বিএনপির মধ্যে নাই। বিএনপি চায় দেশের মানুষকে নিয়ে চলতে, দেশের অর্থনীতিকে সামনে থেকে এগিয়ে নিতে চায়। সেই এগিয়ে নেওয়ার ক্ষেত্রে বিএনপি ডিসেম্বরের মধ্যে যে বলা ছিল, টার্গেট দিয়েছিল, সেখান থেকে যদি হয়, আমরা তো আমাদের বলাই যাচ্ছে ফেব্রুয়ারির মধ্যে যেতে হবে, সেখানে যদি একটু এদিকে হয়ে যায় তাতে বিএনপি তাদের সম্মানহানি হবে আর বিএনপি জিত ধরবে। বিএনপি সেই ধরনের রাজনীতি বিএনপি করে না। তো সেই জন্য বলবো যে আজকে নির্বাচন চায় না কারা, নির্বাচন চায় না 2-3টা দল। তার ভিতরে প্রথম নির্বাচন চায় না যারা ক্ষমতা ভোগ করছে, রীতিমতো এখন তারা ক্ষমতা ভোগ করছে, অনেক পার্সেন্ট তারা ক্ষমতা ভোগ করে। এতখানি ভোগ করার মতো তাদের কিন্তু কোনো জনসমর্থন বা সেই পর্যায়ে তারা না, কিন্তু অতীতে আমরা দেখেছি, বিশেষ করে জামাত ইসলামের কথা সরাসরি বলবো, তারা অনেক ক্ষমতা ভোগ করতেছে। সেই ক্ষমতা ভোগ করার কারণে তারা নির্বাচন চাচ্ছে না।
এনসিপি এখনো তার দল রেজিস্ট্রেশন এখন তাদের হয়নি এবং তাদের দল এখনো নিবন্ধিতও না। তারা নির্বাচন পরে হোক, তারা এটা চাইতেই পারে, আমি তাদের দোষে বললাম, তাকে নতুন সংগঠন তো একটা সময় পেলে তারা দলটাকে একটা সংগঠিত করতে পারবে বলে তারা মনে করছে, তাই সেই কারণে তারা না চাইতে পারে। আর দু একটা ইসলামিক দল আছে, তারাও চাচ্ছে না এই কারণে যে তারা নির্বাচন হলে তাদের সেই ধরনের সুবিধার কথা যেতে পারবে না। এই গেল এই ধাপের কথা, যে স্পষ্ট যারা বর্তমানে ক্ষমতা ভোগ করছে কোনো না কোনো ফর্মে তারা নির্বাচনটা চাচ্ছে না। পাশাপাশি আপনি দেখেন ছোটো ছোটো আরও যে দলগুলি আছে যারা দেশের স্বাধীনতাকে বিশ্বাস করে, প্রগতির রাজনীতি তারা করে এবং তারা নির্বাচন বা গণতন্ত্রকে সম্মান করে, তারা কিন্তু নির্বাচন চাচ্ছে। কেন আমি শেষ করি, তারা নির্বাচন চাচ্ছে এই কারণে তারা এই দেশের গণতান্ত্রিক একটা সরকার ব্যবস্থা দেখতে চায়। তারা কয়টা সিট পাবে, তারা ক্ষমতা আসবে কি আসবে না, তারা কিন্তু সেটা চিন্তা করে না, তারা দেশের কথা চিন্তা করে গণতান্ত্রিক একটা সরকার তারা চায়। সেই কারণে তারা নির্বাচন চাচ্ছে না। অর্থাৎ যারা ক্ষমতা ভোগ করছে এই মুহূর্তে বিএনপি ছাড়া, বিএনপির ক্ষমতা সুবিধা থেকে ভোগ করছে, অস্বীকার করতে পারবো না আমরা, তারা ছাড়া আর অন্যরা সবাই নির্বাচন চায়। হাবিব ভাই, আপনার কথা আমরা বুঝতে পেরেছি। আমাদের আজকের বিষয় আমি তুষার ভাইয়ের কাছে আসতে চাই। আজকে হচ্ছে যদি তবে সমীকরণের রাজনীতি, একটি যদি তবের বিষয়ে আছে। নির্বাচন যদি এই সময়ের মধ্যে এতটুকু সংস্কার সম্ভব হয় তাহলে হবে। আপনি আসলে কিভাবে দেখেন? আসলে আমি প্রশ্নটি হচ্ছে বিচার এবং সংস্কারের কোন পর্যন্ত অগ্রগতি হলে আসলে নির্বাচনের দিনক্ষণ মানে চূড়ান্ত হতে পারে বলে মনে হয়? আমরা একই কথা বারবার বলে চলেছি, সেটি হচ্ছে যে বিচার এবং সংস্কার এটি একটি রেগুলার প্রক্রিয়া। পৃথিবীর কোন দেশ আছে যেখানে বিচার বন্ধ থাকে, কিংবা পৃথিবীর কোন দেশ আছে যেখানে সংস্কার বন্ধ থাকে? কিন্তু পৃথিবীতে অনেক দেশ আছে যেখানে নির্বাচন বন্ধ থাকে, এবং নির্বাচন বন্ধই করা হয় যাতে সংস্কার এবং বিচার প্রক্রিয়াকে প্রশ্নবিদ্ধ করা যায়। যেখানে নির্বাচন হয় না সেখানে বিচার বিভাগ কিংবা অন্যান্য প্রশাসনিক যে যন্ত্রগুলি রয়েছে সেগুলি প্রশ্নবিদ্ধ হয়ে যায়, কেননা সেখানে নির্বাচন নাই। ফলে জনগণের কাছে যারা শাসন করেন তাদের কোনো দায়বদ্ধতা নাই, এবং যেহেতু দায়বদ্ধতা নাই সেহেতু তারা কোনোভাবেই তাদের শাসনের বাইরে অন্য কিছুকে সহ্য করতে চান না। এখন সংস্কার কতটুকু সম্পন্ন হলে, বিচার কতটুকু সম্পন্ন হলে নির্বাচন হবে, এই প্রশ্নটাই অবান্তর। কেননা সংস্কার কতটুকু হবে এটা কি কোনো নির্ধারিত জায়গা সেট করা হয়েছে? যারা সরকার পরিচালনা করছেন তারা কি আসলে সংস্কার করছেন? যদি মনে করেন যে তারা সংস্কার করছেন তাহলে তো এই পুরো সংস্কারটাই প্রশ্নবিদ্ধ। এই কারণে যে তাদের তো আসলে কোনো জনসমর্থন বা জনভিত্তি নাই। তারা একটাকেই জনভিত্তি হিসেবে উল্লেখ করেন, সেটি হচ্ছে আন্দোলন। তো সেই আন্দোলনে কি বিএনপি, জামাত, জাতীয় পার্টি সহ অন্য যারা আছে বিভিন্ন দলের পুরোটা অথবা একাংশ জড়িত ছিল? কিন্তু আপনি দেখবেন যে এই আন্দোলনে ছাত্রলীগের একাংশ জড়িত ছিল যারা পরে এনসিপিতে যোগ দিয়েছে। তো তার মানে কি? তার মানে এই যে আন্দোলন হয়েছে, যে গণ অভ্যুত্থান হয়েছে, সেখানে একটা বিরাট অংশ যোগ দিয়েছে। যে অংশ যোগ দিয়েছে তারা তো রাজনীতি বিসর্জন দিয়ে যোগ দেয় নাই। বিএনপির লোকেরা বিএনপির রাজনীতি সহযোগ দিয়েছে, জামাতের লোকেরা জামাতের রাজনীতি সহযোগ দিয়েছে। ফলে তাদেরও তো একটা মতামত রয়েছে এই পুরো বিষয়টাতে। কিন্তু যারা সংস্কার করছেন তারা এমন একটা ভাব করছেন যে এই আন্দোলনে যারা ছিল তারা সবাই এই সরকারকে সমর্থন করে। এটা কিন্তু নির্বাচন ছাড়া অন্য কোনোভাবে প্রমাণ করা সম্ভব না। কিন্তু এই সরকার তো কোনো রাজনৈতিক সরকার না, তাদের কোনো দল নাই, তারা ভোটেও দাঁড়াবেন না। তাহলে তাদের কাজ হচ্ছে বলে দেওয়া যে আমরা এই সংস্কারগুলি প্রস্তাব করছি, এবং এই সংস্কারগুলি যদি সম্পন্ন হয় তাহলে আমরা মনে করি নির্বাচনের পরিবেশ তৈরি হবে। কিন্তু তাদের এই প্রস্তাবের সঙ্গে কি রাজনৈতিক দলগুলি ঐকমত্যে পৌঁছেছে? দেশের বৃহত্তম রাজনৈতিক দল এই মুহূর্তে যেটি অ্যাক্টিভ আছে সেটি হচ্ছে বিএনপি। বিএনপি বিভিন্ন জায়গাতে তাদের দ্বিমত প্রকাশ করেছে, এবং তার পাশাপাশি অন্যান্য রাজনৈতিক দলেরও অনেকগুলি তাদের দ্বিমত প্রকাশ করেছে। দ্বিমতটা কোন জায়গায়? সংস্কার নিয়ে কারোই কোনো আপত্তি নাই, কিন্তু এই সংস্কারের লিমিট কোথায়? আর এই বিচারের এবার লিমিট কোথায়? কার বিচার সম্পন্ন হলে এই বিচার সম্পন্ন হবে? শেখ হাসিনার বিচার সম্পন্ন হলে নাকি নুসরাত ফারিয়ার বিচার সম্পন্ন হলে? কেননা দুজনের নামে একই মামলায় নাম আছে। তাহলে কোন বিচারটা শেষ হলে আমরা বলবো যে সংস্কার শেষ হয়েছে এবং বিচার হয়েছে? এইটা তো বলতে হবে যে অমুকের বিচার শেষ হলে আমরা বুঝবো যে সংস্কার হয়েছে। এখন বিচার শেষ হবে কি হবে না, এইটা কি কোনো সরকার নিয়ন্ত্রণ করতে পারে? এই প্রশ্নটি কিন্তু উঠছে যে আসলে কতটুকু সংস্কার এবং কতটুকু বিচারের অগ্রগতি হলে আসলে তখন নির্বাচন হতে। এখন দেখেন, বারবারই নির্বাচনকে একটি গুটি হিসেবে বা একটি স্টেক হিসেবে ব্যবহার করা হচ্ছে, একটা চিপ হিসেবে ব্যবহার করা হচ্ছে এই বার্গেনিং চিপ হিসেবে।
যে সংস্কার যদি হয়, যদি মানেন, যদি বিচার মানেন, তাহলেই কেবল নির্বাচন সম্ভব। এদিকে ভলকার টুর্ক বিবৃতি দিয়েছেন যে বাংলাদেশের রাজনৈতিক দল নিষিদ্ধ করার প্রক্রিয়ার ব্যাপারে তাদের উদ্বেগ আছে, তাদের মতামত আছে। তাহলে কিছুদিন পরে কি বলবেন ভলকার টুর্ক মানছে না, সেই জন্য নির্বাচন হচ্ছে না? কারণ আমরা দেখেছি কিছুদিন আগে ভলকার টুর্ককে এই সরকারের লোকেরা বিভিন্ন উদাহরণে ব্যবহার করেছেন। আজকে তিনি যে কথাটা বলেছেন, এই কথা কি এই সরকারের লোকেরা উদাহরণ হিসেবে ব্যবহার করবেন? আরও একটা বিষয় রয়েছে, এই সরকার এক বা একাধিক রাজনৈতিক দলকে নানান ধরনের প্রশাসনিক সুবিধা যে দেন, সেটা মানুষের কাছে প্রমাণিত হয়েছে। এই সরকার কি আসলেই নিরপেক্ষ? তারা কি আসলে নিরপেক্ষতার মধ্যে আছেন? সরকারের মধ্যে নিজের বন্ধুবান্ধব রেখে যারা বাইরে থেকে নির্বাচন করবেন, আমরা কি ধরে নেব যে তাদের বন্ধুবান্ধবরা যারা তাদের সঙ্গে কফি খায় রাত্রেবেলা, তারা নির্বাচনের সময় একদম ফেরেশতা হয়ে একদম নিরপেক্ষ হয়ে যাবে? নির্বাচন তাদের অধীনে অনুষ্ঠিত হবে, কিন্তু কফি খাওয়ার সময় যে গল্প করেছিলেন সেই গল্পগুলি নির্বাচনে দেখা যাবে না। আমরা যারা জনগণ, আমরা কিন্তু কথা বলবো, এবং এই কথা বলার জন্যই কথা ক গান গেয়ে এই বিপ্লবটা হয়েছিল। সেইখানে এই কথা ক বলতে গেলে আজকাল দেখা যাচ্ছে একাধিক রাজনৈতিক দল উষ্মা প্রকাশ করছেন যে কথা বলাই যেন বিপ্লবের বিরুদ্ধে চলে যাওয়া। কথা বলাটাই তো বিপ্লব ছিল, এবং এই কথা বলার জন্যই তো মানুষ প্রাণ দিয়েছে। তাহলে আজকে আমি বলবো যে নির্বাচনের সাথে সংস্কার এবং বিচারকে বার্গেনিং চিপ হিসেবে ব্যবহার করার কোনো যুক্তিই নাই। দুই জিনিস। বিচার হবে, ধরেন একটা, আমি অন্যভাবে বলি, কারো জমি জমা নিয়ে বিবাদ আছে, সেই বাড়ির বিয়ে বন্ধ থাকে? জমি জমার বিবাদ না শেষ না হলে বিয়ে হবে না। সেই বাড়িতে জন্মদান বন্ধ থাকে, সেই বাড়িতে মৃত্যু বন্ধ থাকে, সেই বাড়িতে স্কুলে ভর্তি হওয়া বন্ধ থাকে, পরীক্ষা বন্ধ থাকে, কিচ্ছু বন্ধ থাকে না। মামলা শেষ না হলে বাংলাদেশের মানুষ সব কিছু করতে পারে, কিন্তু মামলা শেষ না হলে নির্বাচন হবে না। যেন নির্বাচন আর মামলা পারস্পরিক সম্পর্কযুক্ত একটি বিষয়। বিচারের মতো বিচার হবে, বিচারের রায় হবে, সেটা একদিনে হলে একদিনে, 100 দিনে হলে 100 দিনে, 100 বছরে হলে 100 বছরে। বিচার ব্যবস্থা ঠিক করবে যে তারা কবে এই বিচারের রায় দেওয়ার জায়গায় পৌঁছেছে। সাক্ষ্য প্রমাণ আসবে, তারপরে বিচারক সন্তুষ্ট হবেন, দুই পক্ষ সন্তুষ্ট হবেন, তারপরে রায় হবে, এবং রায়ও আবার আপিল করার সুযোগ আছে। কিন্তু ফলে যদি তাই হয়ে থাকে, তাহলে তো একটা আপিল হলো আর নির্বাচন ঝুলে গেল। এবং একাধিক ব্যক্তি কিন্তু বিচারের মধ্যে আছেন, একজনের বিচার হলো, আরেকজনের হলো না, তাহলে ঝুলে গেল। অনেক অনেক কাজের মধ্যে দিয়ে আমি মনে করি যে নির্বাচনকে ডিলে করার একটি প্রবণতা একদম শুরুর থেকে দেখা যাচ্ছে, এবং এক ধরনের ধোঁয়াশাপূর্ণ কথাবার্তা যে যদি বিচার হয়, যদি পরিবেশ তৈরি হয়। যদি পরিবেশ তৈরি হয় মানে কি? পরিবেশ তৈরি করার দায়িত্বই তো নিয়েছেন এই সরকার। তারা যদি এই পরিবেশ তৈরি করতে না পারেন নির্দিষ্ট সময়ের মধ্যে, এটা তো তাদের ব্যর্থতা যে তারা নির্বাচনের পরিবেশ তৈরি করতে পারছেন না। রাস্তার মধ্যে মব রেখে যখন তখন ঘেরাও কালচার তৈরি করে যেখানে সেখানে মানুষজনকে ধরে এক ধরনের অত্যাচার অবিচারের মুখোমুখি করার মধ্যে দিয়ে কি নির্বাচনের পরিবেশ তৈরি হয় নাকি? এক দল মব করবে, আরেক দল তাকে থানার থেকে ছুটিয়ে নিয়ে আসবে, সেটা দিয়ে নির্বাচনের পরিবেশ তৈরি হয় নাকি? নির্বাচনের পরিবেশ তৈরি করতে গেলে সবার জন্য সমান সুযোগ দিতে হবে, এবং প্রত্যেককে নির্বাচনে অংশগ্রহণের অধিকারও দিতে হবে। আপনি দল নিষিদ্ধ করতে পারেন, ব্যক্তির নির্বাচনে দাঁড়ানোর অধিকারকে তো আপনি নিষিদ্ধ করতে পারেন না। আমি হাবিব ভাইয়ের কাছে আবার আসতে চাই। তুষার ভাই নির্বাচনের পরিবেশ নিয়ে কথা বলছিলেন, যে আমরাও জানি যে গত মাসে, ঠিক 1 মাসই হয়েছে, 1 মাস আগে আপনার এলাকায় জামায়াতের সঙ্গে বিএনপির একটি সংঘর্ষের খবর আমরা দেখেছি, জ্বালাও পোড়াও দেখেছি। সেখানে আসলে একটি কলেজের ম্যানেজিং কমিটি নিয়ে একটি ঝামেলা ছিল। বর্তমানে পরিস্থিতি কেমন? আসলে সেইখানে নির্বাচনের সহাবস্থান করার মতন অবস্থা কি আছে সেখানে? আপনারা মাঝখানে সুন্দর প্রশ্ন করেছেন, আপনাকে ধন্যবাদ। জামাত ইসলামের সঙ্গে একটা কলেজের ম্যানেজিং কমিটির অভিভাবক সদস্য ফর্ম কেনা নেই। তা আমাদের লোকেরা বলেছে ওই অমুক ইতে আপনারা তো ম্যানেজিং কমিটি পুরা নিয়েছেন মাদ্রাসা, তো এখানে ম্যানেজিং কমিটির অভিভাবক সদস্যরা আমরা ই করি, আপনারা অন্যটা নেন। এইটা নিয়ে একটু মতদ্দ দেখা দিচ্ছে, নিয়ে একটু কথা যে আমাদের আমলে ছিল, আমাদের বিএনপির সদস্য আলমও ছিল, এই নিয়ে একটা ধাক্কা থেকে হতেই পারে। কিন্তু এইটা তারা মাইন্ড করছে, রাজীবের মতো আর কি, খলনায়ক মাইন্ড করে ইতিমধ্যে প্রশাসন জেনে ফেলেছে, ইউনো এবং ওসি, তারা বললো যে ঠিক আছে এটুকু আমরা আপনাদের সাথে একটা সমঝোতা করে দিই, তা আপনারা আসেন 10 জন আসেন। তা আমাদের লোকেরা 10 জন গেছে ভিতরে, সবাই আমাদের ওখানে পাশাপাশি উপজেলা দিয়ে আমাদের সব মোটরসাইকেল দিকে ওরা চলে গেছে ওখানে। জামাত যায়নি, না গিয়ে আগের থেকে অস্ত্র বিভিন্ন জায়গা থেকে জোগাড় টোগাড় করে
তারা মসজিদে আসরের নামাজ পড়ে তাদের ওখানে একটা দোকান আছে পাশে জামাতের, ওখান থেকে কয়েকটা বোম ফুটায় এই উত্তেজনা সৃষ্টি করে জামাতের যিনি নামাজ পড়েন ইমাম, উনি তখন ওখানে বললেন যে ভাইরা এখানে দেখেন আমাদের মসজিদ আক্রমণ করেছে বিএনপি। অথবা বিএনপির কোনো লোক সেখানে নাই, তারা গিয়েছে তো ওখানে, যেটা ওসি নিজে আপনাদেরকে তো বলা হলো আপনারা সন্ত্রাসী সংগঠন জামাতের পক্ষে। সে তো পরে আসতেছে, এরা বললো, বলার পরে তারা ওখানে মাইকে ঘোষণা দিয়ে নারায়ণ থাকবে আল্লাহ আকবর বলে দেখা যাচ্ছে ভিডিও ফুটেছে, তারা ওখানে অস্ত্রপাতি নিয়ে তারা ওখানে গিয়ে বিএনপির অফিসের সামনে গেল, গিয়ে যে কয়েকজনকে পেলো, আমাদের আসিম সিনিয়র যুগ্ম আহ্বায়ক আমাদের অভিযান, তাকে কোপালো, গুলি করলো, সে এরাও আছে, প্রমাণ আছে। কামরুল নামে একজনকে আমি দেখাবো আপনাকে, সে কীভাবে তাকে আপনার ইয়ে করছে, মানে ধাওয়া করে নিয়ে যাচ্ছে। সে ধাওয়া করে নিয়ে গিয়ে সেখানে আপনার এই যে ধাওয়া করছে এবং সেখানে সে হামলা মামলায় জর্জরিত, সেখানে আপনার আমাদের মাউন নামে একজনকে তাকে কোপালো, ওখানে আমাদের প্যানেল চেয়ারম্যান রতন তাকে ওখানে কোপানোর পরে তারা ওখানে আমাদের ওখানে যতগুলি মোটরসাইকেল ছিল সমস্ত মোটরসাইকেলগুলি ভেঙে দিয়েছে। কি অবস্থা, একটা মোটরসাইকেল না, আমার ৭৪টা মোটরসাইকেল ভেঙে তোলমার করে দিয়েছে। এবং এখানে তারা কামরুল নামে যেটা তাকে ধাওয়ায় নিয়ে যাচ্ছে, গিয়ে হাবিব ভাই এটা হয়তো আমরা পরে আবার দেখতে পাবো, মাথায় টুপি পরে কোপাচ্ছে, এই মিথ্যাচার করলো। করার পরে আমাদের লোকে যখন সব মানুষের ভাঙা আরগুলো তো মার খেয়েছে, তো আমাদের লোক সত্য কথা ছাড়া আমি যদি অসত্য কথা বলি না, আমাদের লোকেরা গিয়ে ওদের জামাতের পাশাপাশি ঢিলটিল মেরেছে, ওদের সাইনবোর্ডে ঢিলটিল মেরে চলে আসছে। এরপরে আপনার ফায়ার ব্রিগেড বলছে যে আমরা ওখানে একটা আমাদের ফোন করেছে, আগুন ধরছে, আমাদের লোক কিন্তু চলে আসছে। তারপর বলে 5 মিনিটের ভিতরে আমরা পানি টানি দিয়ে আগুন নিভে চলে আসছে এবং আমরা সেখানে কোরআন কিছু দেখি নাই এবং সারা রাত ধরে আর আমাদের ফোন করে নাই, তার কারণ আর আগুন লাগে নাই বলেই আমাদের ফোন করে নাই, গেল শেষ। এর পরের দিন আমি কিন্তু কোনো কথা বলি নাই, আমি সেদিন আমার প্রোগ্রাম ছিল ডিবিসিতে, আমি বলি নাই। যমুনা টেলিভিশন তার পরপরই সেখানে আমি ভিডিও ফুটেজ দেখালাম। এরপরে পরদিন তারা পত্রিকা সভা করলো, পাবনা থেকে তারা মিডিয়ার লোক নিয়ে গেল, যে আমাদের একজন জয়েন্ট সেক্রেটারি লেভেলের একজন গিয়ে সেখানে দেখাচ্ছে যে আগুন জ্বলতেছে। তা আমি প্রশ্ন করলাম, আগুন যদি জ্বলে থাকে সারা রাত ধরে বলছে এতগুলো কোরআন শরীফ পড়াইছে তাহলে তারা নিজের গেল না কেন, ফায়ার ব্রিগেডকে খবর দিল না কেন, থানাকে বললো না কেন, গেল গিয়ে ওখানে প্রতিবাদ সমাবেশ করে জামাতের আমির উনি ওখানে বললেন এই দেখেন কোরআন শরীফ পড়েছে এবং তারা দেখাচ্ছে বলে দিয়ে ওনারা বলছেন যে বিএনপি একটা সন্ত্রাসী সংগঠন। বিএনপি একটা সন্ত্রাসী সংগঠন বলার পরে আমি বিএনপির একজন কর্মী হিসাবে আমার পক্ষে এটা মেনে নেওয়া সম্ভব না। যে এবং তারা কোরআন শরীফ পড়ার কথা বলেছে, আমি চ্যালেঞ্জ দিয়ে বললাম যে আপনারা আমাদের লোককে মেরেছেন, এসব ভাঙচুর করেছেন, আপনি একটা ফুটেজ দেখান তো, আমাদের একজনের লাঠি আছে, আপনাকে মেরেছে বা ধাওয়া মারতে যাচ্ছে, দেখাতে পারবেন না। এবং এটা বলার পর আমি বললাম যে বিএনপির লোকেরা কর্মী সমর্থক তারা বেশি রাগ হয়ে গেলে কন্ট্রোল করতে না পারলে তার বাবাকে কেটে 2 টুকরা করতে পারে, আরও যদি তার ভাই বোন জ্বালায় সহ্য করতে না পারলে ভাই বোনকে কেটে টুকরা টুকরা করতে পারে। কিন্তু বিএনপির কোনো নেতা কর্মী কোরআন শরীফে আগুন দিতে পারে না, কারণ বাংলাদেশের সংবিধানে শহীদ রাষ্ট্র জিয়া রহমান বিএনপির প্রতিষ্ঠাতা, উনি সংবিধানের বিসমিল্লাহির রহমানির রহিম সংযোজন করেছেন। আর আমার ব্যাপারে বলা হয়েছে যে আমি নাকি বলেছি বিএনপি ক্ষমতা করলে মসজিদ বন্ধ করে দেবো, যেটা প্রমাণ দেখাতে পারেন, আমাকে জীবিত ধরে নিয়ে কবর দিয়ে দেন, আমার লোকজন বলবে না বলে আমি যে কথাটা বলেছি, যেটা আমি দ্বিতীয় দিন তৃতীয় দিন আমরা এই আহতদের দেখতে গেলাম যখন, এরপর সব ছবি আছে, তখন আমি ওখানে বললাম জামাত যেহেতু মিথ্যা কথা বলে, আটঘরিয়ার জামাত উল্লেখ করেছি, আটঘরিয়ার জামাত যেহেতু মিথ্যা কথা বলে, অতএব যে মিথ্যা কথা বলে তার পিছনে নামাজ হয় না, অর্থাৎ আটঘরিয়ার কোনো জামাত ইমামতি করতে পারবে না। যে মিথ্যা কথা বলে তার কথা শুনে মসজিদে যদি আজান দেয়, আজান সেই নামাজ পড়া শুদ্ধ হবে না। অতএব জামাতে যারা মিথ্যা কথা বলে তাদের আজান দেওয়ার, তারা যেন আজান দিতে না পারে, এই কথাটা আগের পিছের কথাগুলি কেটে দিয়ে ওইটুকু তারা দিয়ে সারা বিশ্বে ছড়িয়ে দিয়ে আমার বিরুদ্ধে তার প্রমাণটা শুরু করে দিল। এবং আমি সর্বশেষ যেটা বলতে চাই যে জামাত ইসলামের দোহাই দেয়, জামাত আর ইসলাম কোনো দল না। যেমন আমাদের মৌলানা ভাসানী সাহেব বলেছেন নীল নদের পানি যেমন নীল না, জামাত ইসলাম তেমন ইসলাম না। এবং এই যে মিথ্যা, এবং তারা আমার বিরুদ্ধে মামলা দিয়েছে পরে। এবং আমি আব্দুল তুষারের এই কথাটাকে আমি নিয়ে আসতে চাচ্ছি যে কাউকে না কাউকে ক্ষমতা এই যে সরকার সুযোগ দিচ্ছে, তার প্রমাণ এদের নামে আমরা মামলা করলাম, পাশাপাশি ওরা মিথ্যা একটা মামলা করলো। এই মামলা করার পর এই মামলার প্রধান আসামি থেকে শুরু করে তারা ওখানে একাধিকবার মিটিং করেছে, তারা মানে তাদের প্রোগ্রাম করেছে, পুলিশ প্রশাসন তাকে পাহারা দিচ্ছে, গ্রেপ্তার করতে বলবে যে তারা থানা ঘেরাও করবে,
গ্রেপ্তার করতে বলে যে তার স্পেপার খেলাপ করতে, এটা হলো প্রশাসনের স্বীকারোক্তি, বলতে আমাদের উপর থেকে নির্দেশ আছে হাবিব ভাই, যে আমাদের কাউকে অ্যারেস্ট করা বুঝতে যাবে না। পেরেছি। এ পর্যায়ে আমাকে একটা বিরতিতে যেতে হচ্ছে। দর্শক, একটি বিরতি নিচ্ছি, বিরতির পর আবারও ফিরবে 21 রাতে, আমাদের সঙ্গেই থাকুন। বিরতির পর আবারও স্বাগত। আপনারা দেখছেন 21 রাত, আমাদের সঙ্গে আছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা হাবিবুর রহমান হাবিব এবং গণমাধ্যম ব্যক্তিত্ব, রাজনীতি বিশ্লেষক আব্দুল নত্তুর। হাবিব ভাই বলছিলেন বেশ কিছু বিরোধের বিষয়টি আমরা স্পষ্ট দেখছিলাম, যেটি পাবনার একটি ঘটনা। আপনি কি মনে করেন সারা দেশেই কি আসলে রাজনৈতিক দলগুলোর মধ্যে এই বিরোধ কি স্পষ্ট হয়ে উঠছে, নাকি এরকম আরো কোনো খারাপ আশঙ্কার? নির্বাচন যতই দেরি হবে ততই এই বিরোধ আরো বাড়তে শুরু করবে, কেননা এই সরকার আইন শৃঙ্খলা পরিস্থিতি রক্ষা করার ক্ষেত্রে যথেষ্ট দক্ষতার পরিচয় দিচ্ছেন না। এই সরকারের যিনি স্বরাষ্ট্র উপদেষ্টা, তার বিভিন্ন বক্তব্য আপনারা দেখবেন বিভিন্ন সময় সমালোচিত হয়েছে। তার কথা এবং কাজের মধ্যে এক ধরনের অসংলগ্নতা পরিলক্ষিত হয়। এখন একটি বিষয় আমি হাবিব ভাইয়ের সাথে দ্বিমত পোষণ করব, সেটি হচ্ছে কোনো রাজনৈতিক দল এটা বলতে পারে না যে আমরা কাউকে রেগে গেলে মারতে পারি কিংবা টুকরো করতে পারি। সেটা বিএনপিও পারে না, জামাতও পারে না, কেউ পারে না। বাংলাদেশের কোনো রাজনৈতিক দল এটা করতে পারে না, এই জন্য যে বাংলাদেশে আইন আছে। সমস্যাটা কোথায়? সমস্যাটা হচ্ছে যে এই কাজগুলি তারা করতে পারছে দীর্ঘদিন ধরে। আওয়ামী লীগ করেছে, একসময় বিএনপি করেছে, তার আগে জামাত করেছে, আবার জামাত করেছে, মানে এটা একটা সাইকেল তারা করতে থাকে, যেখানে যার শক্তি বেশি। এবং দেখেন এই যে গন্ডগোল লেগে যাচ্ছে, এই গন্ডগোল লাগার একটা কারণ হচ্ছে সত্যিকার অর্থে কোনো প্রশাসন নাই। প্রশাসন যদি থাকতো তাহলে প্রশাসন নিরপেক্ষভাবে যে কোনো উৎপাত কিংবা যে কোনো অন্যায় কর্মকাণ্ডকারীকে আইনের আওতায় নিয়ে যেত। কিন্তু আজকে একটি দলকে আরেকটি দলকে প্রতিহত করার জন্য নিজের মতো করে আইনকে ব্যবহার করতে হচ্ছে। এবং দেখেন থানা ঘেরাও করবে, এইটা কি কোনো যুক্তি হতে পারে? যেটা হাবিব ভাই একটু আগে বললেন, কেউ আপনাকে ঘেরাও করবে সেই জন্য আপনি তার বিরুদ্ধে ব্যবস্থা নেবেন না, বরং সে যে ঘেরাও করবে এটা জানতে পারাটাই তো হচ্ছে তার একটি অপরাধের নমুনা, যে উনি কিছু বললে ঘেরাও করে, কিছু বললে নিজের হাতে আইন তুলে নেয়। যারা এই কাজটি করবে তাদেরকে গ্রেপ্তার করবেন, তাদেরকে গ্রেপ্তার করে বিচার করবেন। এত বিচার করতে পারছেন, বিচার ছাড়া নির্বাচন হবে না, এই সাধারণ ছিচকে অপরাধগুলির বিচার কেন করতে পারেন না? লোকজনের ঘরবাড়ি ভেঙে দিচ্ছে, লোকজনের রেস্টুরেন্টের মধ্যে ঢুকে কাবাবের দোকানে আক্রমণ করছে, ফুডকার্টে আক্রমণ করছে, এই সাধারণ ছিচকে অপরাধের কেন বিচার করতে পারছেন না? এই অপরাধ যারা করে তারাও ঘেরাও করবে। প্রকাশ্যে অস্ত্র হাতে কাউরান বাজারে যে প্রদর্শনী হয়েছে, বিভিন্ন জায়গাতে যে ভিডিওগুলি আসছে, এগুলি কি মিথ্যা? যদি মিথ্যা হয় তাহলে মিথ্যা ভিডিও যারা প্রচার করছেন তাদেরকে আটক করেন, সেটাও তো করছেন না। তাহলে এই দেশে অপরাধ কেবল রাজনৈতিক অপরাধ, বাকি অপরাধগুলি কোনো অপরাধ না? অপরাধের বিচার কি শুধুমাত্র রাজনৈতিকভাবে নির্ধারিত হবে? আন্দোলনের সময় 5ই আগস্টের আগে কি হয়েছে আর পরে কি হয়েছে, দুইটা দুইভাবে হিসাব করা হবে? অন্যায় 5ই আগস্টের আগেও অন্যায়, অন্যায় 5ই আগস্টের পরেও অন্যায়। এখানে কি কোনো কাট অফ পয়েন্ট আছে নাকি? আমরা একসময় দেখেছি এই ধরনের কাট অফ পয়েন্ট দিয়ে বাংলাদেশের রাজনীতি হয়েছে। আপনি যদি আওয়ামী লীগের দিকে তাকান তাহলে তারা বলতো 75-এর আগে 75-এর পরে, বিএনপি বলতো 7ই নভেম্বরের আগে 7ই নভেম্বরের পরে। এই যে আগে পরে রাজনীতি তো আসলে সাধারণ মানুষের ব্যাপার না। 71 সালে যেদিন বাংলাদেশ স্বাধীন হয়েছে সেদিন থেকে বাংলাদেশের প্রত্যেক নাগরিকের নিরাপত্তা বিধান করার দায়িত্ব হচ্ছে এই রাষ্ট্র এবং সরকারের। সেই রাষ্ট্র এবং সরকার যদি প্রত্যেক নাগরিককে সমান চোখে না দেখে, সেটার বিচার কে করবে? যে রাষ্ট্র তার এক নাগরিকের সঙ্গে আরেক নাগরিকের পার্থক্য করে, সেই বিচার কে করবে? একজন নাগরিক যখন কথা বলেন, তার সেই কথা বলার অধিকার রক্ষা করার যে পরিবেশ, সেটা কে তৈরি করে দেবে? আপনি দেখেন একটি রাজনৈতিক দল রাজনীতি করছে, তারা এখনো ক্ষমতা আসে নাই, তাদের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ উত্থাপিত হয়েছে। সেই দুর্নীতি নিয়ে এখনো পর্যন্ত সরকারের কেউ কথা বলেছেন? যত দুর্নীতি শুধু আওয়ামী লীগ, বিএনপি, জামাত, জাতীয় পার্টি এরা করে? নতুন দলের লোকজন যে এসে এক ধরনের দুর্নীতির অভিযোগ তাদের বিরুদ্ধে উত্থাপিত হয়েছে, সেই দুর্নীতি নিয়ে কি কোনো একজন বক্তব্য দিয়েছেন যে এই দুর্নীতি এই সরকার মেনে নিবে না? বলেন নাই। কিন্তু আজকে আপনি দেখবেন যে সোশ্যাল মিডিয়াতে যে ধরনের প্রচার প্রচারণা হচ্ছে, ফোন কল নিয়ে আলাপ হচ্ছে, নানান ধরনের বিষয় উঠে আসছে, এটা কি সে অতীতেরই পুনরাবৃত্তি নয়? জি, আমরা আগেও দেখেছি এই ধরনের, আমরা আগে ওগুলো দেখেছি, এখনো দেখছি। তাহলে কি নতুন বন্দোবস্ত, তাহলে কি নতুন আসছে আমাদের সামনে, কি নতুন প্রতিশ্রুতি এবং কি নতুন সেই প্রতিশ্রুতি রক্ষার ব্যবস্থা? এই প্রশ্নটা মানুষ করবে। অবশ্যই এটি বড় প্রশ্ন। আমি হাবিব ভাইয়ের কাছে আসতে চাই। আবার সম্প্রতি বগুড়ায় একটি ঘটনার আমি আপনার দৃষ্টি আকর্ষণ করতে চাই।
মেয়েকে বিয়ে দিতে না চাওয়ায় বাবাকে হত্যা করা হয়েছে। সেখানে 30 ক্যাডার নিয়ে গড়েছেন জিতু বাহিনী। যুবলীগের পর স্বেচ্ছাসেবক দলের ছত্রছায়ায় বগুড়ায় দাপট। আমরা অনেকবারই দেখেছি যে আগে যুবলীগ, আওয়ামী লীগ, ছাত্রলীগ থেকে এখন এনসিপি অথবা বিএনপি বা জামায়াত বিভিন্ন দলের সঙ্গে এদের সংশ্লিষ্টতা আছে। এই জিতুদের আসলে নিয়ন্ত্রণ করা যাচ্ছে না কেন? যদিও বিএনপি থেকে পদক্ষেপ নেওয়া হচ্ছে, বহিষ্কার করা হচ্ছে, শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হচ্ছে, কিন্তু তারপরও কেন নিয়ন্ত্রণের বাইরে থেকে যাচ্ছে? আমি খুব পরিষ্কার করে বলতে চাই, আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের সঙ্গে কালকে আমাদের স্কাইপে আমরা কথা বলেছি। উনি নিজের থেকে 2-3টা ঘটনা উল্লেখ করেছেন, নরসিংদী, গাজীপুর, এগুলি, এবং উনি পরিষ্কার করে রিজভী আহমেদকে বলে দিয়েছেন এই ঘটনার সাথে যারা জড়িত আপনি আমার পক্ষ হয়ে ডিআইজিকে বা প্রশাসনকে ফোন করে বলেন এদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করার জন্য। আমি জানি তারা অনেক কষ্ট করেছেন, অনেক স্যাক্রিফাইস করেছেন, কিন্তু আমি এইটা কোনোভাবেই মেনে নেব না। এখানে আমাকে দেশের মানুষকে নিরাপত্তা দেওয়ার নিশ্চয়তা আমাদের দিতে হবে। সেই জন্য যার বিরুদ্ধে চাক না, যে এই কারণটা জড়িত তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করার জন্য বলেছেন। সে জিতু বাহিনী হোক আর যে বাহিনী হোক, যার কাছে হোক না কেন। আপনারা দেখছেন যে ইতিমধ্যে কিন্তু আমাদের দল থেকে বহিষ্কার করা হচ্ছে, এবং দলের থেকে না ধরেন বাংলাদেশে তো কোটি কোটি মানুষ, কোটি কোটি যুবক আছে, এক জিতু করেছে আর এক জিতু করতে পারে, তাই কি সারা বাংলাদেশ বলে কি বিএনপি হয়ে গেল? পদক্ষেপ কতজন, এক বগুড়া, আবার রাজশাহী বলেন, পাবনা বলেন, সে আর কোন জায়গায় হচ্ছে। একটা হচ্ছে আপনার শক্তি কি বলে, একটা জৈবিক শক্তির কিছু ব্যাপার আছে, যারা অমানুষ, যারা সে বিএনপি করলেও অমানুষ, জামাত করলেও অমানুষ, বিএনপি দেখেন জামাতের অনেক ধরা পড়তেছে না। যে আমরা কি পদক্ষেপ নিচ্ছি সেটা দেখার বিষয়। তো এই ব্যাপারে আমরা পরিষ্কার করে বলতে চাই, এই ব্যাপারে এতটুকু ছাড় দেওয়ার মতো কোনো মানসিকতা আমাদের নাই। আমরা প্রমাণ করছে কয়েক হাজার, আমাদের কয়েক লক্ষ নেতাকর্মী আছে, তার ভিতরে কিন্তু হিসাব কোটি পার হয়ে যাবে। আমরা কিন্তু ব্যবস্থা অনেকের বিরুদ্ধে গ্রহণ করেছি এবং এখন করতেছি। আমি আব্দুল তুষারকে একটু বলতে চাই, একটু বোঝার মনে একটু ভুল আছে, সেটা এই আমি দলীয়গতভাবে আমি বলি, আমি আমার দলের আমি বোঝানোর চেষ্টা করেছি যে বিএনপির কোনো নেতা কর্মী রাগ হয়ে গেলে অন্য দলকে না, নিজের বাবাকে কেটে 2 ভাগ করতে পারে। না না করবে না, আমি উদাহরণ দিয়ে বলতেছি, করার কথা তো আমি বলতে, উদাহরণ মানে আমি এই গুরুত্বটা অতক্ষণ দিতে চাচ্ছি। ভাই বোন তার উপর যদি বেশি বিরক্ত করে তাকে কেটে টুকরো করতে পারে, কিন্তু বিএনপির কোনো নেতা কর্মী সমর্থক, শহীদ রাষ্ট্রপতি বিএনপির প্রতিষ্ঠাতা যেহেতু বাংলাদেশের সংবিধান নিরাম সংশোধন করেছেন, সেই দলের কোনো নেতা কোরআন শরীফ পোড়াতে পারে না। এইটা গুরুত্ব বোঝানোর জন্য আমি চরম কথাটা আমি বলেছি, এটা ভুল বোঝার কোনো সুযোগ নাই। তুষার ভাইয়ের কাছে আসতে চাই আবার। আর আমি আব্দুল তুষারের কিছু কথা আমি উত্তর দিতে চাই। উনি যে কথাগুলি বলেছেন সুন্দরভাবে কথাগুলো ব্যাখ্যা করেছেন, বারবার কিন্তু বলেছেন যে নির্বাচন ওই সংস্কার বিচারের সাথে একীভূত করা যাবে না, নির্বাচনও হবে সংস্কারও হবে। নির্বাচন না হলে সে একটা ভালো কথা বলেছেন যে যতদিন যাবে, আমরা যেটা বলছি, যতদিন লেনদেন হবে ততদিন আর বিশৃঙ্খলা বাড়বে, হানাহানি বাড়বে, এবং একটা পর্যায়ে এমন অবস্থা হতে পারে। আমি কঠিন একটা কথা বলি, আওয়ামী লীগ যদি 2024 সালে সব দলকে নিয়ে নির্বাচনটা করতো, হয়তো বিএনপি জোট ক্ষমতায় যেত, আওয়ামী লীগ বিরোধী দল থাকতো, দেশ ছেড়ে পালাতে হতো না। আজকে এই সরকার যেহেতু একটা নির্বাচন মানে অন্তর্বর্তীকালীন সরকার, তারা যদি একটা সুষ্ঠু নির্বাচনের সঠিক সময় না দেয়, তাদের বিরুদ্ধে এমন বিক্ষোভও হতে পারে যে আওয়ামী লীগের মতো অবস্থা হতে পারে। সেই জন্য যত তাড়াতাড়ি সম্ভব সংস্কার কতগুলো, উনি আরেকটা কথা বলছেন যে কতখানি বিচার হতে হবে, কতখানি সংস্কার, এর কোনো লিমিট আছে? না, কোনো লিমিট নেই আসলে, এটি চলমান প্রক্রিয়া। আমি তুষার ভাইয়ের কাছে আসতে চাই যে হাবিব ভাই বলছিলেন রাজনৈতিক দুর্বৃত্তায়ন মুক্ত রাজনীতির কথা আমরা বলি, টাকা, অবৈধ টাকার মুক্ত কথা বলি, তারপরে নাগরিক সমাজের প্রতিনিধিত্বের কথা বলি। এই বিষয়গুলো নিশ্চিত করা যায় আসলে কিভাবে? এটি তো আমরা বলি, মুখের কথাই শুধু বলি। নাগরিক সমাজের অংশগ্রহণ নিশ্চিত করা কিংবা দেশে একটি নিরপেক্ষ প্রশাসনিক ব্যবস্থা তৈরি করা, এই সব কিছুর জন্য দরকার হচ্ছে রাজনৈতিক দলসমূহের সদিচ্ছা। যিনি ক্ষমতায় থাকেন তিনি যদি তার নিজের দলের লোককে সেটা বিচার না করে কেউ উপযুক্ত সেটা বিচার করতেন, তাহলে তো আর এই অসাম্য হতো না। তিনি যদি চাকরি, ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে, লাইসেন্স পারমিট দেওয়ার ক্ষেত্রে নিজের দলের লোকদের কথা বিবেচনা করে কাজ না করে তিনি যদি এই কাজটা করতেন যে যিনি উপযুক্ত তিনি পাবেন,
তাহলেই কিন্তু এই অবস্থাটা হতো না। সারা পৃথিবীতেই রাজনৈতিক দল রয়েছে এবং তারা তাদের নেতাকর্মীদেরকে নানান ধরনের সুবিধা দিয়ে থাকে, কিন্তু সেই সুবিধা দেওয়ার আগে তারা নেতাকর্মীদেরকে বলে যে এই যে সামনে সুযোগ আসতে যাচ্ছে, এই সুযোগ পেতে চাইলে তোমার মিনিমাম যোগ্যতা হচ্ছে এই, ফলে এই যোগ্যতা অর্জন না করলে আমি যেই হই না কেন আমি তোমাকে এই সুবিধাটা দিতে পারবো না। আমরা কি দেখেছি, যার ব্যাংক চালানোর কোনো অভিজ্ঞতা নাই সে ব্যাংকের লাইসেন্স পেয়েছে, যে টেলিভিশনের দরজা কোনোদিন পার হয় নাই সে টেলিভিশনের লাইসেন্স পেয়েছে, যে রেডিও কি বুঝে না সে রেডিওর লাইসেন্স পেয়েছে, যে জীবনে বাজার থেকে 2 কেজির বেশি চিনি কিনে নাই সে চিনির পারমিট পেয়েছে, যে জীবনে কোনোদিন চাষবাস করে নাই সে সার নিয়ে বড় বড় কথা বলতে শুরু করছে। কারণ কি, সে একটা নির্দিষ্ট রাজনৈতিক দলের সদস্য। ব্যবসা বাণিজ্যকে কখনো দলীয়করণ করতে হয় না, কারণ ব্যবসা বাণিজ্য চলবেই হচ্ছে মুক্তবাজার অর্থনীতিতে তার যোগ্যতা অনুযায়ী। আপনি যখন অযোগ্য লোককে বিভিন্ন রকম সুবিধা দিতে শুরু করবেন তখন পুরো ব্যবস্থাটা ভেঙে পড়বে। বাংলাদেশে কোনো পুল নাই, কোনো সেতু নাই, কোনো বাজার নাই, কোনো হাট নাই যেখানে আওয়ামী লীগের লোকেরা ইজারা নেয় নাই। আজকে কি হচ্ছে, পত্রপত্রিকা বলছে যে আওয়ামী লীগের বদলে সেখানে বিএনপি কোথাও ঢুকে পড়েছে, জামাত কোথাও ঢুকে পড়েছে কারণ এই ব্যবস্থাটাই কায়েম করা হয়েছিল। আজকে যদি সত্যিকারের গণতান্ত্রিক ব্যবস্থা কায়েম হয় তাহলে যে লোকটা বঞ্চিত হবে সে আদালতে যেতে পারবে, সে গিয়ে বলতে পারবে যে রাজ্জাক সাহেবের মেয়ের জামাই হাটের ইজারা পেয়েছে, আমি সেটার জন্য বিচার দিচ্ছি, তার ইজারা পাওয়ার কথা না। কিন্তু আপনি বলেন এমন এমন পুল যেখানে বাসকল বসিয়ে টোল আদায় করা হয়েছে, যেখানে কোনোদিন টোল ছিল না, শুধুমাত্র এলাকার লোকজন, গুদারা ঘাট, এই যে ফেরি ঘাট, কোনো কিছু বাদ নাই। এমনকি মিরপুরের বাজারে মুরগির খাঁচা ঢুকতে চাঁদা দিয়ে ঢুকতে হতো এবং প্রতি 1 কেজিতে 100 গ্রামের পয়সা হচ্ছে চাঁদা, এবং আমি নিজে সেটা সাক্ষী। এই যে অবস্থা তৈরি করা হয়েছিল, এই অবস্থা থেকে পরিত্রাণ পাওয়ার একটাই উপায়, সেটা হচ্ছে রাজনৈতিক দলের সদিচ্ছা। দ্বিতীয় হচ্ছে এই যে রাজনৈতিক সংঘাত বাড়ছে, এর কারণ হচ্ছে কোনো রাজনৈতিক দলের কিন্তু সংঘাতের দায়িত্ব নিতে হচ্ছে না, কারণ তারা তো রাষ্ট্র পরিচালনা করছে না। এ ওকে মারলে ও ওকে দেখিয়ে দেয়, ও ওকে মারলে ও ওকে দেখিয়ে দেয়। কেউ বলে ইমাম সাহেব দোষী, কেউ বলে মুয়াজ্জিন দোষী, কেউ বলে মুসল্লি দোষী। আসলে যে অপরাধ করেছে সে দোষী, কোনো পেশা তো দোষী না। অথচ আপনি দেখবেন পেশাগত অত্যাচার এবং অবিচার করা হচ্ছে, বিভিন্ন জায়গা থেকে ডাক্তারদের চাকরি খেয়ে দেওয়া হচ্ছে, প্রকৌশলীদের চাকরি খেয়ে দেওয়া হচ্ছে। গত 16 বছর সে কি করতো? চাকরি না করলে কি কাজটা করতো? 16 বছর আপনি প্রমোশন পেয়েছেন, অতএব আপনি অপরাধী। তাহলে 16 বছর প্রমোশন বন্ধ রাখা উচিত ছিল, কেউ প্রমোশন পেত না। যারা প্রমোশন পায় নাই তাদেরকে প্রমোশন দেন, কিন্তু কেউ প্রমোশন পেয়ে গেলে সেটা কেড়ে নেওয়ার তো কোনো যুক্তি নাই। ওই একই আওয়ামী লীগের কায়দা। আপনি নিশ্চয়ই লক্ষ্য করেছেন যে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের বীরুত্তম খেতাব কেড়ে নিবে। এই বীরুত্তম খেতাব কেড়ে নেওয়ার রাইট কে দিয়েছে? একটা সরকারকে, রাষ্ট্র যেখানে যেটা দিয়েছিল। এগুলো নিয়ে যখন কথা বলা হয়েছে তখন লোকজন, আমাদের মতো লোকজন যারা বলেছে, আমরা তখন হয়ে গেছি শত্রু। আবার এখন যখন কথা বলছি আবার আমরা শত্রু হচ্ছি। কারণ ন্যায় নীতিকে এই রাজনৈতিক লোকেরা এবং ক্ষমতাবান লোকেরা ন্যায় নীতিকে তাদের প্রতিপক্ষ হিসেবে দাঁড় করিয়েছেন। আপনি যদি যে কোনো ন্যায়ের কথা বলেন তাহলে তার একটা মজার কথা বলবে আপনাকে, এটা ইউটোপিয়া, এটা বাস্তবতা না, তুমি রিয়ালিটি মাইনে নাও। রিয়ালিটি মাইনা নেওয়ার মধ্যেই কিন্তু সব অপরাধ মেনে নেওয়ার বিষয়টা আছে। রিয়ালিটিকে মানে নাই বলেই বাংলাদেশ স্বাধীন হয়েছে। রিয়ালিটি মাইনে নিলে এই যে মুক্তিযোদ্ধারা একটা 100 গুণ বেশি ক্ষমতাবান যোদ্ধা বাহিনীর বিরুদ্ধে যুদ্ধ করতো না। রিয়েলিটি মাইনে নিলে বাংলাদেশের লোকজন 3 গুণ ফসল ফলাইতো না। রিয়েলিটি মাইনে নিলে বাংলাদেশের লোকজন এই যে সবাইকে টিকা দিয়ে পৃথিবীর মধ্যে অন্যতম টিকাদানকারী দেশ হইতো না। অথচ দেখেন ভাগ্যের নির্মম পরিহাস, এই সরকার আসার পরে টিকার অবস্থা কি আপনারা খোঁজ নেন। এবং আপনারা খোঁজ নেন, যদি বিগত সরকারের পিএস এপিএস 400 কোটি 800 কোটি কামাই করলে সেটা দোষ হয়ে থাকে, তাহলে স্বাস্থ্য উপদেষ্টার এপিএস এর বিরুদ্ধে যে দুর্নীতির অভিযোগ হয়েছে, কিংবা এলজেআরডি উপদেষ্টার বিরুদ্ধে এপিএস এর বিরুদ্ধে যে দুর্নীতির অভিযোগ হয়েছে, সেটা একই পাল্লায় কেন মাপা হবে না? একইভাবে কেন বলা হবে না? দোষ খালি কেটলি জাহাঙ্গীরের আর দোষ ফারাবিন নাই? এইখানে বসে আমি নাম বললাম, এই নাম বলতে কেন একজন লোককে ভয় পাইতে হবে? অভিযোগ আসবে, অভিযোগের তদন্ত হবে। কেউ বলেছে যে দুদকে যে এই সরকারের লোকগুলি যাদের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ হয়েছে ওগুলার বিচার শেষ হবে এই নির্বাচনের আগে? একটা বিচার করেন না, আমরা দেখি।
এটি অবশ্যই প্রশ্ন, বড় একটি প্রশ্ন। আমি হাবিব ভাইয়ের কাছে আসতে চাই। গতকালকের একটি ঘটনা, সিটি কর্পোরেশনের ঘটনা। ইশরাক হোসেনের কাছে দায়িত্বশীল ও পরিপক্ক আচরণ প্রত্যাশা করব, উপদেষ্টা আসিফ মাহমুদ বলেছেন। আমি তার একটি বক্তব্য আপনাকে বলতে চাই। সিটি কর্পোরেশনের কর্মকর্তাদের সঙ্গে ইশরাক হোসেনের সভার বিষয়ে উপদেষ্টা আসিফ মাহমুদ বলেন, বিষয়টা আমাদের জন্য অত্যন্ত বিব্রতকর। সিটি কর্পোরেশন নগরের অধিকাংশ নাগরিক সেবা দিয়ে থাকে। আমাদের নিরীক্ষা অনুযায়ী 1 মাস ধরে আন্দোলনের কারণে ঢাকা দক্ষিণ সিটির 30 থেকে 40% নাগরিক সেবা হ্রাস পেয়েছে। সামনে ডেঙ্গুর প্রকোপ আসছে। এছাড়া যেহেতু এখন বর্ষাকাল, বৃষ্টিতে জলাবদ্ধতা সহ আরও কিছু সমস্যা আছে। এগুলো মোকাবেলা করাটা সিটি কর্পোরেশনের জন্য এক ধরনের চ্যালেঞ্জ হয়ে যাচ্ছে। হাবিব ভাই, এই বিষয়ে আপনি আসলে কি বলতে চান? এই বিষয়ে একটা মজার কথা বলি যে আসিফ মাহমুদের বয়স কত বছর? ওই মন্ত্রণালয়ে কত শত ইঞ্জিনিয়ার আছে, ওই মন্ত্রণালয়ের সচিবরা কত বয়স্ক, তাদেরকে যে অসম্মান করা হলো এরকম একজন বয়সের সিটি মানে ইঞ্জিনিয়ারিং মিনিস্টার, বিশাল ব্যাপার। যে দায়িত্ব পালন করেছে বিএনপির আব্দুল মান্নান ভূঁইয়া করেছেন, জিল্লুর রহমান করেছেন, মানে একটা দলের আব্দুল সালাম তালুকদার করেছেন, বয়স্ক একজন মানুষ, তারা এত বড় মন্ত্রণালয় মানে আর নাই, কিন্তু একদম পল্লী অবকাঠামো তৈরি করার ক্ষেত্রে এইরকম একটা বয়স তাদের হয় নাই। তাকে সেই চাপিয়ে দিয়ে সেখানে অসম্মানিত করা হলো এই সমস্ত যারা সচিব তাদেরকে। এখন আমার প্রশ্ন আসে যে এই যে না বোঝার কারণ যেটা, আপনার আমাদের চিটাগাংয়ের মেয়র সাদাত হোসেন, ডাক্তার সাদাত হোসেন দায়িত্ব পালন করছে না। তো ঢাকার মেয়র ইশরাক হোসেনকে নির্বাচন কমিশনার গেজেটভুক্ত করলো। কোর্ট তাকে শপথ পড়ানোর জন্য নির্দেশনা দিলেন, তারপর শপথ পড়লেন না কেন? এই আসিফ মাহমুদ, যার এই জ্ঞানটুকু হয়নি যে মন্ত্রী থেকে সরকারের বিচার বিভাগের বিরুদ্ধে কথা বলা যায় না, মন্ত্রী থেকে সরকারের নির্বাচন কমিশনের সিদ্ধান্ত অমান্য করা যায় না, এই বুদ্ধিটুকু তো নাই। টোটাল এই ঘটনার তো দায়ী হলো সে। 10টা কারণ বের করেছেন যে ইশরাককে শপথ পড়ানো যাবে না, সে বোঝে। আজকের এই টোটাল দায় হলো তার। সে সরকার মানে না, সরকারের বিচার বিভাগকে মানে না, সরকার নির্বাচন কমিশনকে মানে না, এবং এনসিপি গেল ঘেরাও করতে, কোথায়? নির্বাচন কমিশন ঘেরাও করতে গেল। যারা নির্বাচন একটাও করে নাই পর্যন্ত, নির্বাচনের তারিখ পর্যন্ত ঘোষণা করে নাই, তারা বললো নিরপেক্ষ না। মানে বিয়েই করায় নাই, সেই ছেলের বিয়ের পরে বাচ্চা হবে, সেই বাচ্চা হবে ডাকাত, এখনই তাকে মেরে ফেলো, কথাটি এরকম অবস্থা আছে না? যে আজকে যে ঘটনায় ঘটছে, এই ঘটনার টোটাল দায়ী সরকার, এবং টোটাল তার জন্য দায়ী স্থানীয় সরকার মন্ত্রণালয়ের দায়িত্বাধীন ছিলেন। এই দুর্ভোগের জন্য টোটাল দায়ী হলো সে। এই পরিস্থিতি হবে কেন? এবং বিগত সরকার ইশরাককে নির্বাচিত হতে পারত, তাকে নির্বাচিত হতে দেয়নি। তো সেই পদাঙ্কই তো অনুসরণ করতেছে। আওয়ামী লীগ যে কাজটা করেছে তার কাজটাই তো স্থানীয় সরকার মন্ত্রী করতেছে নাকি? তাহলে আপনার চিরাঙ্গের ব্যাপারে একরকম সিদ্ধান্ত, এখানে আরেকরকম সিদ্ধান্ত কেন হবে? জি, শেষ পর্যায়ে চলে এসেছি, আমাকে শেষ করতে হবে। তুষার ভাইকে দিয়ে শেষ করতে চাই। এই বিষয়ে আপনার বক্তব্য জানতে চাই তুষার ভাই। এখানে আসলে ডাইকোটোমাস আচরণ আছে। একই দেশে এক এক জায়গাতে এক এক রকম কাজ হচ্ছে। আদালতেরই সিদ্ধান্ত নিয়ে ডাক্তার শাহাদাত শপথ নিয়ে চট্টগ্রাম সিটি কর্পোরেশন মেয়র হয়ে গিয়েছেন। তদবির করে এজাজ সাহেব নর্থের মেয়র হয়ে গিয়েছেন। কিন্তু আবার সাউথের মেয়রের বেলায় দেখা যাচ্ছে যে আরেক রকম আচরণ। এটা যে ডাইকোটমি না বলে এটা ট্রাইকোটমি বলা উচিত। এক জায়গায় আদালতের সিদ্ধান্ত ঠিক আছে, আরেক জায়গায় বলা হচ্ছে আদালতের সিদ্ধান্তের নানান রকম ফাঁকফোকর খুঁজে বের করা হচ্ছে, আরেক জায়গায় সবাইকে পাশ কাটিয়ে তদবিরই উচ্চতম, এই ব্যাপারটি স্থাপিত হয়েছে। তো এটি আসলে পরস্পর বিরোধী আচরণ। এই জিনিসগুলি যে কোনো সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়াকে প্রশ্নবিদ্ধ করে। আপনি যে প্রশ্নটা করেছিলেন যে মানুষের অংশগ্রহণ কি করে নিশ্চিত করা যায়, আমাদের সুশীল সমাজের মধ্যে একটি খারাপ প্রবণতা তৈরি হয়েছে। সেটি হচ্ছে তারা কখনোই জনগণ যে রায় দিতে পারে, সঠিক রায় দিতে পারে, এই ব্যাপারটা স্বীকার করতে চান না। আমাদের প্রধান উপদেষ্টা পর্যন্ত একটা জায়গায় বলেছেন যে ভোট কেনা বেচা হয়, তিনি ইঙ্গিত করেছেন। সুশীল সমাজের মধ্যে একটি প্রবণতা রয়েছে, জনগণ যে সিদ্ধান্ত নেয় সেটা অধিকাংশ ক্ষেত্রে ভুল হয়, এমন একটি চিন্তাভাবনা তাদের মধ্যে আছে, এবং থাকবার ফলেই তারা সকল সংস্কার, সকল নিয়ম পরিবর্তন সব কিছু তারা চাপিয়ে দেওয়ার চেষ্টা করছেন। কিন্তু সুশীল সমাজের যে অংশ এই কাজটি করছেন, তারাই কি সুশীল সমাজের প্রকৃত রিপ্রেজেন্টেটিভ?
এই প্রশ্ন কিন্তু কেউ করে নাই। যে লোক বাংলাদেশে থাকে না 15, 16, 20 বছর ধরে, সেই লোকেরা বাংলাদেশের সুশীল সমাজের রিপ্রেজেন্টেটিভ। তাহলে একটা আমেরিকান যদি এই দেশে থাকে 30 বছর, সে গিয়ে আমেরিকার সুশীল সমাজের রিপ্রেজেন্টেটিভ হয়ে যাবে রাতারাতি? তাকে এই দেশে থাকতে হবে, চাকরি করতে হবে, ব্যবসা করতে হবে, ব্যবস্থার মধ্যে থাকতে হবে, আয় করতে হবে, কর দিতে হবে। আমাদের সুশীল সমাজে আরেকটা মজার বিষয় আছে, তারা সবসময় বলেন কর দেওয়া খুব ভালো, কিন্তু নিজেরা কর দেওয়ার বেলায় দেখা যায় তারা বলতে থাকেন আমি তো অনেক কিছু করেছি, আমি কেন কর দিব? তো আমাদের সুশীল সমাজের নিজেদের মধ্যে অনেক প্রবলেম রয়েছে। এবং আমাদের সুশীল সমাজ কিভাবে নিয়ন্ত্রিত হয় জানেন? ড্রয়িং রুম থেকে। আমাদের সুশীল সমাজে যারা সারা দেশ জুড়ে কাজ করে তাদেরকে আমরা দেখতে পাই না। আমাদের সুশীল সমাজের একটা প্রবণতা হচ্ছে এদেরকে জীবন সায়ান্নে ধরে এনে পলান সরকার অনেক বই দিয়েছে, কিছু টাকা দিয়ে দেন, 2 বছর পরে মরে যায়। এই পলান সরকারের কোনো মতামত কিন্তু এই সুশীল সমাজ কোনোদিন এই রাষ্ট্রের পরিবর্তনের জায়গাতে নিবে না। এই পলান সরকারের মতো যারা সারা দেশে গাছ লাগাচ্ছে, বীজ দিচ্ছে, এতিম বাচ্চাকে সাহায্য করছে, এতিমখানা খুলছে। নয়ন যোগী নামে এক লোক ছিল, ছোটবেলা আমি তার আশ্রমে যেতাম। এই নয়ন যোগীর মতামত কিন্তু এই সুশীল সমাজ নেয় না। এই সুশীল সমাজ কি করবে জানেন? এই সুশীল সমাজ হঠাৎ করে পশ্চিমে শিক্ষিত কোনো এক ব্যক্তিকে 20 বছর বিদেশে থাকার পর ধরে নিয়ে বলবে আমাদের বাংলাদেশটা ঠিক করে দিয়ে যান। এইভাবে যদি বাংলাদেশ ঠিক হতো জাকির, তাহলে আমাদের উচিত সমস্ত রাষ্ট্রদূতদেরকে ডেকে বাংলাদেশটা ঠিক করতে দেওয়া। এরাই তো বিদেশি। আমি একটা সেকেন্ড বলতে চাই, এই 5 তারিখের পরিবর্তন পর যে জিনিসটা দেখছি আমাদের ভিতরে সময় একদম শেষ, 1 মিনিট 1 সেকেন্ড না, আমি বলি যে আমাদের ভিতরে পরিবর্তনটা আসছে। এই যে একজন বলতে শুনলাম হারামজাদা সেনাপ্রধান, একজন বলতেছে কুত্তার বাচ্চা রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পু, আর একজন বলতেছে যে ক্যান্টনমেন্ট ঘেরাও করব। আপনাদেরকে অনেক ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য। দর্শক, আজ এখানে শেষ করছি। কাল আবার দেখা হবে রাত 12টায়। আপনারা সবাই সুস্থ থাকুন, নিরাপদে থাকুন, আর 21-এর সঙ্গে থাকুন।